দ্য সিনেমা আমি আমি ছোটবেলা থেকে গ্রোয়িং আপ আমি খুব বলতাম বড় হয়ে দেবকে বিয়ে করবো, মানে সেটা হয়তো সবাই করেছে, ঠিক আছে, আমার এজ গ্রুপে যারা আছে আমি সবাইকে চিনতাম। আমি সিনিয়রদের দেখতাম মানে দেব দেব বলে পাগল। আমার বাড়ির ওখানে যখন দেব গেছিল, আমার টিউশন ছিল, আমি বাড়িতে কান্নাকাটি লাগিয়ে দিয়েছি, না দেবকে দেখতে যাবো, টিউশন যাবো না। মানে আমি খুব মানে পড়তে ভালোবাসতাম, তাও আমি বলছি আমি দেবকে দেখতে যাবো, আমি টিউশন যাবো না। তো এতটা দেবের ক্রেজ ছিল, বা আমার দিদিরা জিতের ফ্যান ছিল, সবার ফ্যান ছিল তো না। 2012, 13, 14 ওই সময়টা। এবার ওই সময়টা বললে দেবদা মানে আমাদের মানে একদম রক্তে রক্তে মিশে আছে ওই সময়টায়। তো সেই জায়গা থেকে মানে আমি চেয়েছিলাম যে অবভিয়াসলি অবভিয়াসলি একটা মানুষকে নস্টালজিক করে দেওয়া, এটা তো থাকছেই। তার থেকেও বড় কথা, আমি নিজে যেহেতু বিরাট বড় দেবের ফ্যান, তো দেবকে কোনোভাবে একটা হোমাজ দেওয়া বা ট্রিবিউট দেওয়া যেটাকে বলে, সেই সেই রকম কিছু একটা করতে চেয়েছিলাম। অব্যক্ত যে সিনেমাটা, সেটা একটা অনেক বড় সিনেমা। আজ অব্দি আমাদের চ্যানেলে যা কিছু পাবলিশ হয়েছে সেটার থেকে এটা একটা বড় সিনেমা। এটার দায়িত্ব, এটার ইমোশন, এটার সবকিছুই একটু বেশি, এবং খুব নিখুঁতভাবে না করলে এত সুন্দর প্রজেক্টটা, এখানে প্রত্যেকজন এত সুন্দরভাবে কাজ করেছে, এত সুন্দর প্রজেক্টটা ইনকমপ্লিট থেকে যায়। সাউন্ড ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। তো সেখান থেকেই আসে ক্রাউড ফান্ডিং এর বিষয়। আমরা ঠিক করি পুরো টিম মিলে যে একটা ক্রাউড ফান্ডিং প্রসেস শুরু করব, যেটা আমরা শুরুও করি। শুরু করে সেটা একটা খুব ভালো রেসপন্স পাই আমরা, প্রচুর লোক তাতে ডোনেট করে, এবং সেই ডোনেশনের টাকা দিয়েই কিন্তু আমাদের পুরো শর্ট ফিল্মটা তৈরি করা হয় পরবর্তীকালে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কন্টেন্ট নিয়ে আমি কথা বলি, অনেক রকম বিভিন্ন রকম ব্যাপার নিয়ে আলোচনা করি, এবং মাঝে মাঝে আমার চ্যানেল থেকে অনেক রকম শর্ট ফিল্ম নিয়ে আলোচনা করি। এখানে আমার সামনে অনির্বাণ রয়েছে, ওর অনেক কাজ নিয়ে আমি এর আগে কথা বলেছি, ওর সঙ্গে অনেক দিনের আলাপ, এবং যত দিন যাচ্ছে ওর ভাবনা কিন্তু অন্য অন্য পর্যায়ে গিয়ে পৌঁছচ্ছে, কোথাও গিয়ে মানে প্ল্যানিং এর দিক থেকে বিভিন্ন জায়গার দিকে। তো তেমনই আজকে যে শর্ট ফিল্মটা নিয়ে কথা বলবো সেটার নাম মূলত অব্যক্ত। এটা খুব শীঘ্রই রিলিজ করবে। কবে রিলিজ করবে, কি কনসেপ্ট, সবটা নিয়ে আলোচনা হবে এখানে। তো সবার সঙ্গে এখানে যারা কাস্টিং এ রয়েছে, সিনেমাটোগ্রাফিতে যারা কাজ করেছে, বিজিএম এর যারা কাজ করেছে, সবাই এখানে রয়েছে, সবার সঙ্গে আলোচনা হবে নানাভাবে। তো প্রথমে আমি ক্যাপ্টেন অফ দ্য শিপ অনির্বাণের কাছেই যাচ্ছি। তুমি অনেকদিন ধরেই শর্ট ফিল্ম বানাচ্ছ, অনেকদিন ধরেই তোমার জার্নি দেখছি। তো সেখান থেকে দাঁড়িয়ে তোমার এই মানে ডাইরেক্টর হিসেবে উঠে আসা, সেখান থেকে দাঁড়িয়ে তোমার জার্নি এবং এই প্রজেক্টটা কিভাবে লক করলে, সেটা নিয়ে যদি একটু আলোচনা করো আমাদের সাথে। যে প্রথমেই সবাইকে নমস্কার। আর আহ, শিল্পেন্দুদাকে অনেক ধন্যবাদ এইভাবে আমাদের শর্ট ফিল্মটার পাশে দাঁড়ানোর জন্য। এবং যেহেতু আমরা আমাদেরকে কেউ চেনে না, তো সেইভাবে কেউ যে দেখবে বা দেখার ইচ্ছা জাগবে, সেটাও যে এতটা ভাবে সাপোর্ট করা, সেটার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। তো প্রথমে যদি আমি এই প্রজেক্টটা নিয়ে বলি, এই প্রজেক্টটা ফার্স্টে আমরা প্ল্যান করি নভেম্বর 2024, নভেম্বর মাস নাগাদ আমরা শুরু করি এটার প্রি প্রোডাকশন স্ক্রিপ্টিং এর কাজ শুরু করি। তো তারপরেই যেরকম ভাবে স্ক্রিপ্ট লেখা হয়, আমি প্রথম থেকেই চেয়েছিলাম এটাকে একটু পুরোনো দিনের বাংলা সিনেমায় যেরকম ক্যারেক্টার ইন্ট্রো হয়, বা একটু মানে সবকিছুই একটু কমার্শিয়ালাইজ করে দেখানো হয়, সেরকমই চেয়েছিলাম, যাতে একটা শর্ট ফিল্মেও আমরা এইভাবেই দেখাতে পারি। মানে খুব সাধারণ একটা গল্প খুব স্টাইলাইজ ভাবে দেখানোর চেষ্টা করা, সেটাই চেষ্টা করেছিলাম প্রথম থেকেই। তো সেটার জন্য প্রথমেই দরকার হচ্ছে যেটা, সেটা হচ্ছে বাজেট। বাজেটটা খুব ইম্পর্টেন্ট। তো সেখান থেকে প্রথমে আমরা স্ক্রিপ্টিং শুরু করি, কিন্তু তারপর মাথায় আসে যে বাজেট আমাদের কে দেবে শর্ট ফিল্মে। বাজেট ওইভাবে তো পাওয়া সম্ভব নয়, আর আমাদের ক্ষেত্রে তো একদমই পাওয়া সম্ভব নয়। আমাদের কেন লোকে বাজেট দেবে? তো সেখান থেকেই আসে ক্রাউড ফান্ডিং এর বিষয়। আমরা ঠিক করি পুরো টিম মিলে যে একটা ক্রাউড ফান্ডিং প্রসেস শুরু করব, যেটা আমরা শুরুও করি। শুরু করে সেটা একটা খুব ভালো রেসপন্স পাই আমরা, প্রচুর লোক তাতে ডোনেট করে, এবং সেই ডোনেশনের টাকা দিয়েই কিন্তু আমাদের পুরো শর্ট ফিল্মটা তৈরি করা হয় পরবর্তীকালে। আর তোমার নিজের জার্নিটা নিয়ে যদি বলো, মানে ডাইরেকশনে আসা, মানে এটার আগের কথা আমি বলছি, মানে কিভাবে কবে থেকে আর কি ইচ্ছে হলো আর কি ডাইরেকশন করবে, সেটা নিয়ে যদি একটু বলো। এইটা এটা খুব অদ্ভুত ভাবে হয়েছিল। মানে আহ, আমি যদি খুব স্পেসিফিক্যালি বলি, আমি 2012-তে দেখেছিলাম বোঝে না সে বোঝে না। এটা আমাদের খুবই সবার প্রত্যেকেরই খুবই পছন্দের সিনেমা। তো একদম। তখন আমার 12 বছর বয়স, মানে আমার 2000-এ জন্ম, তো তখন আমার 12 বছর বয়স।
তো সেটা দেখে আমি খুব কেঁদেছিলাম, খুব মানে প্রচন্ড কেঁদেছিলাম। এবার কাঁদার পর আমি রিয়েলাইজ করি যে সিনেমা আগেও অনেক দেখেছি, কিন্তু সেই সিনেমাটাই রিয়েলাইজ করি যে মানে এটা কি একটা জিনিস যেটা দেখে মানুষ হাসলো, কাঁদলো, আনন্দ পেলো, আবার দুঃখ পেলো, তার প্রেম পেলো, সবকিছু ইমোশন রয়েছে, এটা কি? তো তখন থেকে মানে ওই সিনেমাটা থেকে আমি ওই সিনেমা বিষয়টা নিয়ে মানে কি হতে পারে জিনিসটা, সেটাকে নিয়ে আমি আলোচনা করা শুরু করি আমার বন্ধুদের সাথে, আমার সিনিয়রদের সাথে, যে সিনেমা কি, সিনেমা কেন হয়, এই মিডিয়ামটা কি। তারপর আস্তে আস্তে দেখি যে সিনেমা এমনই একটা মিডিয়াম যেটা মানুষকে এন্টারটেনও করে, আবার খুব জটিল কিছু বিষয় থাকলে সেটাও খুব সহজভাবে মানুষের মনে ঢুকিয়ে দেওয়া যায় ওই সিনেমার মাধ্যমে। তো এইটা আমাকে খুব এক্সাইট করে, যে আমি খুব এক্সাইটেড হয়ে যাই যে সিনেমা, তার মানে আমাকে ফিল্ম মেকার হতে হবে, আমাকে সিনেমা বানাতে হবে যেখানে আমি ওই 2-2.5 ঘন্টা যদি কিছু একটা বানাই, সেই জিনিসটার মাধ্যমে মানুষকে হাসাতে পারবো, কাঁদাতে পারবো, আনন্দ দিতে পারবো, রাগ হবে মানুষের, আবার দুঃখ হবে, সবকিছু হবে, এবং সবটাই আমার নিজের হাতের মুঠোয় থাকবে। তো এই বিষয়টা থেকে আমার সিনেমার সাথে যুক্ত হওয়া, এবং তারপর আস্তে আস্তে প্রচুর সিনেমা দেখি। বিদেশের সিনেমা, আমি বিদেশের সিনেমা একটু কমই দেখি, মানে আমাকে হয়তো মানুষ মারবে এই কথাটা শুনে, তবে হ্যাঁ অবশ্যই আমি দেখি না বলবো না, বাট দেখি। কিন্তু আমি ইন্ডিয়ান কালচারটাকে বেশি পছন্দ করি, ইন্ডিয়ান সিনেমা, বিশেষ করে বাংলা সিনেমা, সেটাকে খুব বেশি পছন্দ করি, এবং যেহেতু আমার ভাষা বাংলা, আমি সেটাতে বেশি জোর দেওয়ার চেষ্টা করি। তো এইভাবেই আমার সিনেমার সঙ্গে যুক্ত হওয়া। না, এবং তোমাকে দেখিও যখন কোনো বাংলা সিনেমা আসে সেটাকে খুব সাপোর্ট করো, মানে খুব প্রমোট করো নিজের দিক থেকে, ফেসবুক পেজেও দেখতে পাই অনেক সময়। হ্যাঁ, আমি চেষ্টা করি এটা করার, কারণ বাংলা এমনিতেই এটা একটা খুব ছোট ইন্ডাস্ট্রি, খুবই হুম। ছোট্ট একটা ইন্ডাস্ট্রি। তো তার পাশে যদি এবং আমরা দিন দিন আমরা বাঙালিরাই যদি না এবং দিন দিন দাঁড়াই, আরো ছোট হয়ে যাচ্ছে, দিন দিন আরো আরো ছোট ছোট হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে, আমাদের ইন্ডিয়া। একদমই। তো সেখানে যদি আমরাই সেটাকে সাপোর্ট না করি, বা আমরা সেটাকে নিয়ে সেলিব্রেট না করি, তো কি করে হবে? এটাই। আচ্ছা, এবার আমি এইদিকে দেখতে পাচ্ছি নিনিকে, নিনির কাছে আমি যাচ্ছি। নিনির ভালো নাম তৃষা। তৃষা এখানে একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করেছে। তো আমি তৃষার নমস্কার। কাছে জানতে চাইবো, হ্যাঁ, এবার আমি তো তৃষার কাছে জানতে চাইবো তার অ্যাক্টিং মানে কেরিয়ারকে কিভাবে বেছে নেওয়া, কিভাবে এই প্রজেক্টের সঙ্গে যুক্ত হওয়া, সেই জার্নিটা নিয়ে যদি আমাদের সঙ্গে একটু আলোচনা করে। সো হাই, আম তৃষা সাহা নিনি। মেনলি অ্যাক্টিংকে বেছে নেওয়ার গল্প বলতে গেলে ইন্টারভিউটা পুরো 2 ঘন্টা লং হয়ে যাবে। তাছাড়া মেনলি আই এম এ ডিরেক্টর অ্যাজ ওয়েল। সো আমি অভিনয়ও করি, আমি ডিরেকশনও করি। তো আমি যদি বলি এই পার্টিকুলার প্রজেক্টের সাথে আমি কিভাবে যুক্ত হই, তো সেটাতে শুভোত্তম দার অনেকটা হাত আছে। একদিন অনির্বাণ বোধহয় তার ফেসবুকে কিছু একটা পোস্ট দেয়, কাস্টিং কল সামথিং। তো আমার শুভোত্তম দার সাথে আগাগোড়া পরিচয় ছিল। আমি শুভোত্তম দার জন্য কটা রিসার্চ ওয়ার্ক অ্যান্ড টুকিটাকি কিছু করেছিলাম, আমাদের একসাথে কাজ করার কথা ছিল। তো সেখানে শুভোত্তম দা অনির্বাণের পোস্টে গিয়ে আমাকে মেনশন করে, অ্যান্ড শুধু আমাকে নয়, আরো হয়তো 2-3 জনকে মেনশন করেছিল। কিন্তু সেখান থেকে আলটিমেটলি আমার আর অনির্বাণের কথা হয়, আমরা একসাথে দেখাও করি। আমি আমার একটা প্রজেক্ট থেকে রেকি করে ফিরে আমি অনির্বাণের সাথে দেখা করি। তো আমরা ময়দানে বোধহয় দেখা করেছিলাম। তো ও আমাকে বললো যে আচ্ছা নিনি, আমি তোমার সাথেই প্রথম দেখা করছি। আমার মনে হয়েছে, আর এই যে আমরা যে শর্ট ফিল্মটি বানিয়েছি, সেটায় আমার ক্যারেক্টারটা বা আমাদের সবার ক্যারেক্টারটা দুটো টাইম বেস থেকে যাচ্ছে। তো এবার দুটো টাইম লাইনে দুটো পুরো সম্পূর্ণ ভিন্ন একটি সময়কাল। তো সেখানে লুকসটাও অনেকটাই ডিফারেন্ট। তো আই এম জাস্ট 18 ইয়ার্স ওল্ড। আর তো আমি একটা সেই সময়ের একটা ক্যারেক্টারও প্লে করছি, সেই সময় আর একটা অনেক আগে মানে সময় এগিয়ে গিয়ে সেই সময়েরও ক্যারেক্টার যেহেতু প্লে করছি, তো একটা লুকসের একটা ভীষণ একটা মানে ইস্যু থাকে। তো আমার ফটো অনির্বাণ দেখেছিল, আমি সবই পাঠিয়েছিলাম। তারপর অনির্বাণ আমাকে সামনে থেকে বললো, আচ্ছা হয়ে যাবে, বড়টাও হয়ে যাবে, ঠিক আছে, একটা কাজ কর, তুই আমাকে দুটো সংলাপ বলে শোনা। তা আমি জীর্ণ অবস্থা, আমি দুটো সংলাপ বললাম। ওর একটা ভিডিও ইভেন তো করার কথা ছিল আমার সংলাপ দুটোর। ও
ও সংলাপটা শুনে ভিডিও করতে ভুলে গেছে। ওকে, দেন আমরা কথা বললাম, দেন ইউ আর লাইক ওকে ইউ আর সিলেক্টেড। আমি আর কারোর সাথে কথা বলছি না। ওর কোথাও গিয়ে হয়তো মনে হয়েছে যে আমি করতে পারবো। তো সেখান থেকেই আমরা কথা বললাম। তারও অনেক পরে আমরা শ্যুটটা করেছি। তার আগে ছোটখাটো যা বিষয় ছিল সেগুলো আমরা করেছি। দেন আমরা শ্যুট করলাম অ্যান্ড আই মাস্ট সে দ্যাট দে আর ভেরি ফ্রেন্ডলি টিম। রিয়ালিটির পুরো টিমটা দে আর ভেরি ফ্রেন্ডলি, দে আর ভেরি লাইক কোঅপারেটিং। সবাই ওখানে খুব ভালো। মানে আমি যেরকম সেটে সচরাচর গিয়ে থাকি বা আমার নিজের সেটগুলো যেটা হয় খুবই মানে এর উপর চিল্লাচ্ছি এর উপর চিল্লাচ্ছি, মানে ওরা ব্যাপারটা এত সুন্দর ওরা মানে করেছে, মানে খুবই ফ্রেন্ডলি। আমার মনে হয়েছে যে হ্যাঁ আমি একটা মানে খুব ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার আমরা শ্যুটটা করেছি। তো ওভারঅল শ্যুটটা খুব ভালো হয়েছে। আমার আশা আছে সবার ভালো লাগবে। খুব তাড়াতাড়ি আসছে রিয়ালিটির চ্যানেলে, সবাই দেখবেন, এটাই আশা। আচ্ছা, এবার আমি এদিকে শুভঙ্করের কাছে যাচ্ছি। শুভঙ্কর এখানে একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার প্লে করেছে, কাস্টিং এর মধ্যেই রয়েছে। তো সেও যদি নিজের জার্নিটা সম্বন্ধে আমাদেরকে একটু বলে এবং নিজের ক্যারেক্টারটা সম্বন্ধে যদি একটু আমাদেরকে জানায় ও দর্শকদেরকে। আচ্ছা, আমার জার্নিটা বলতে প্রথমে এই ফিল্মের সাথে অনির্বাণের আমাকে অ্যাপ্রোচ করাটা, ঠিক আছে, এটা একটা দারুণ ব্যাপার। তো আমি অফিসে আছি, আমার অফিসে রেগুলার হঠাৎ করে ফোন করেছে আমাকে, করে বলছে তো দাঁড়িয়ে আছে। বলছি দাঁড়িয়ে আছে, হ্যাঁ হ্যাঁ আছে। বলছে একটা ছবি পাঠান, বলে তারপরে আমি ছবি পাঠালাম কয়েকটা। তারপর আমাকে বলছে ঠিক আছে, তোকে ফোন করছি বলে আমাকে পুরো ব্যাপারটা ডাকলো, আমাকে পুরো ব্যাপারটা বললো। অ্যান্ড গল্পটা সত্যি আমার দারুণ লেগেছে। and আমাকে বলেছে অর্ঘ্যর চরিত্রটা তুই কর বলে। ও যেভাবে ক্যারেক্টারটা স্কেচ করেছে and তারপরে আমাকে দিয়েছে ক্যারেক্টারটা, দারুণ একটা মানে ডাইনামিক্স আছে। এটা খুব মানে প্রাণোচ্ছল একটা ক্যারেক্টার যে ছোটবেলায়, এবং সেখান থেকে ধীরে ধীরে একটা চেঞ্জ হওয়াটা, তো সেটা খুবই এটা দারুণ ভাবে লেখা, ক্যারেক্টারটা তৈরি করা খুব দারুণ ভাবে। তো আমার খুবই প্রচন্ড চ্যালেঞ্জিং ক্যারেক্টার, আমার করতে তো খুবই ভালো লেগেছে। এবং অনির্বাণ আমাকে বলেছে সেটা করতে, আমি মানে ওর কাছেও আমি থ্যাঙ্কফুল। তো এটাই। তো এই প্রসঙ্গে বলে রাখি যে শর্ট ফিল্মের ক্ষেত্রে সাউন্ড ডিজাইন, বিজিএম এই দুটোর ইম্পর্টেন্স প্রচুর পরিমাণে থাকে। মানে একটা শর্ট ফিল্মকে দর্শকের কাছে দারুণভাবে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমি মনে করি এই মিডিয়ামটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো এইখানে সেই বিজিএম এবং সাউন্ড ডিজাইনের কাজ যে করেছে শ্রীরূপ, সে আমার পাশে এখানে রয়েছে। তো তার কাছে জানতে চাইবো তার এই কাজে কিভাবে যুক্ত হওয়া এবং বিজিএম এবং সাউন্ড ডিজাইনের কাজ, একটা সিন বুঝে বিজিএম দেওয়া, সাউন্ড ডিজাইনের পুরো ব্যাপারটা সামলানো কতটা কঠিন এবং কতটা নিজের মধ্যে নানা রকম জিনিস ভাবতে হয় ভিজুয়ালি, সেটা নিয়ে যদি একটু আমাদেরকে বলো। হ্যাঁ, অবশ্যই। মানে আমি প্রথমত শুরু করেছিলাম আমার মিউজিক পুরো কেরিয়ারটা মানে পুরো বাংলা ভাষায় বলতে গেলে বাথরুম থেকে। হ্যাঁ, বাথরুম থেকে আমি আমার গানটা শুরু করি এবং লোকের সামনে এসে গান গাইবার সেই মনে জোরটা ছিল না। আমার একটা বন্ধু এসে আমাকে জোর দেয় যে না তুই কর, তুই এ কর। তো আমি গানের দিক দিয়ে আমি এগোই, কিন্তু মাঝখানে এসে পড়লো অনির্বাণ। অনির্বাণের সাথে আমার পাড়ায় দেখা, একই পাড়ার বন্ধু সব। তো অনির্বাণের সাথে দেখা করার পর সিনেমা কি, সিনেমার মধ্যে সাউন্ডের কি কি কাজ হয় সেটা আস্তে আস্তে আমার মাথার মধ্যে আসলো, বুঝলাম, দেখছি, জানছি এবং করতে আমার ইচ্ছে করলো। এবং অনির্বাণ আমাকে একটা দায়িত্ব দিল যে এবার থেকে আমার এই রিয়েলিটিতে যা কিছু কাজ হবে সব সাউন্ডের দায়িত্ব তোমার। এই যে দায়িত্বটা দিয়ে ফেললো, একটা বিশাল বড় একটা ব্যাপার। সেটা ঘাড়ে করে নিয়ে ছোট্ট কাঁধ, সেখানে সেটা বই নিয়ে যাওয়ার একটা বিশাল ব্যাপার। কিন্তু এই যে সাউন্ড ডিজাইনিং, এটা আমার মধ্যে যেহেতু আমি যেহেতু গান করি, সেহেতু আমি গান করি, লিখি, কম্পোজ করি, সবই কিছু করি। এবার যেহেতু সবটা একাই হ্যান্ডেল করি, সেহেতু আমার ওই যে ইমোশনটা কোথায় কাজ করবে সেইটা আমার মাথার মধ্যে চলে আসে। আমি সবসময় সব জিনিস নিয়ে ভাবি, বিশেষ করে গান নিয়ে ভাবি। গান আমি যখন একটা লিখি তার আগে অনেক কিছু এই টপিকটা নিয়ে কি করা যায়, কি লেখা যায়, গল্পটা কিরকম দাঁড়াতে পারে। গানও তো গল্প। সুতরাং
সেই যে ইমোশন, সেইখান থেকেই এই বিজিএম এর দিকেও আমার ইমোশনটা চলে আসে যে কোথায় কোন সাউন্ডটা দিলে কিরকম ইমোশন ক্যারি করবে। মানে আমি সব জায়গায় তো সব রকম সাউন্ড তো আমি মানে ইউজ করতে পারি না, সুতরাং সেই জিনিসটা আমি বেশি কিছু রিসার্চ করিনি, এখানে আমার রিসার্চ করাটা উচিত ছিল, যেহেতু এটা অব্যক্ত যে সিনেমাটা সেটা একটা অনেক বড় সিনেমা। আজ অব্দি আমাদের চ্যানেলে যা কিছু পাবলিশ হয়েছে সেটার থেকে এটা একটা বড় সিনেমা, এটার দায়িত্ব, এটার ইমোশন, এটার সবকিছুই একটু বেশি, এবং খুব নিখুঁতভাবে না করলে এত সুন্দর প্রজেক্টটা, এখানে প্রত্যেকজন এত সুন্দরভাবে কাজ করেছে, এত সুন্দর প্রজেক্টটা ইনকমপ্লিট থেকে যায়। সাউন্ড ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। সেখানে আমি কোন রকম মানে রিসার্চ না কি করা যায় ওই রকম কিছু আমি করিনি। আমি যেরকম প্রিভিয়াস যেরকম আমি কাজ করে এসেছি, যেরকম রিয়েলিটিতে আছে নেচার ভার্সেস ম্যানকাইন্ড 2, তারপরে আর কি কি আছে, অনেক মিউজিক ভিডিও আছে, তো সেইগুলোতে যেরকম ভাবে কাজ করেছি এটাতেও সেরকম ভাবে, শুধু আমাকে একটু চোখ বুজিয়ে ভাবতে হয়েছে যে কোথায় কি বলছে, কোথায় দুঃখ প্রকাশ হচ্ছে, কোথায় আনন্দ প্রকাশ হচ্ছে, এইটুকুনি বুঝতে হয়েছে। বাকিটা আমার মাথার মধ্যে চলে এসছে, আমি প্লট করে বসিয়ে দিয়েছি। এবং একটা জিনিস আমি বলবো, সব ক্ষেত্রেই মানে সেই শুরু থেকে আমাদের বোধহয় বন্ধুত্ব 5-7 বছর হয়ে গেছে নাকি? হ্যাঁ, সেই 5-7 বছরের যা আমি কাজ অনির্বাণের সাথে করেছি, সবকিছুরই যে সাউন্ডের ব্যাপারগুলো আমি করছি, আমার সাথে অনির্বাণের অনেকটাই 80% মিল হয়ে যাচ্ছে। আমি এটা করছি মানে আমার আর ওর ব্যাপারটাই এরকম, মানে হঠাৎ করে মিল। হ্যাঁ, আমি তো এটাই চাইছিলাম, আমি বললাম আমি এটা হঠাৎ করেই করেছি, ও দেখলাম নিয়ে নিল। এই যে মিলটা, এই মিলটা আমার খুবই ভালো লাগে, এবং মানে আমি খুব স্যাটিসফাইড যে কারোর সাথে একটা মিল পেয়েছি। কারণ সঙ্গীত যারা চর্চা করে তাদের সাথে তো মিল হয় না, যারা গল্প বলে আর যারা গল্প শোনে তাদের সাথে একটা ব্রিজ তৈরি হয়। সুতরাং এটা আমি খুব থ্যাঙ্কফুল যে আমি অনির্বাণের মতো একটা বন্ধুকে পেয়েছি এবং রিয়েলিটির মতো একটা টিমকে পেয়েছি। তো এইটুকুই, এইরকম ভাবেই আমি পুরো সাউন্ড ডিজাইনের পার্টটা সামলেছি, এবং অনির্বাণের খুব ভাল লেগেছে। আশা করি সবার খুব ভাল লাগবে। খুব শীঘ্রই আসছে অব্যক্ত ইউটিউবের পর্দায়। ধন্যবাদ। আচ্ছা, এবার আমি সৌম্যর কাছেই আছি, যে মূলত এখানে সিনেমাটোগ্রাফির কাজ করেছে। তো সিনেমাটোগ্রাফার একটা বিরাট ইম্পর্টেন্স থাকে একটা শর্ট ফিল্মের ক্ষেত্রে। তো সৌম্য, তোমার কাছে যেটা আমার জানার থাকে যে এই কাজটা তুমি পুরো কাজ থেকে দেখেছো, সিনেমাটোগ্রাফার তুমি কাজ থেকে দেখেছো। হ্যাঁ, তো হ্যাঁ। তোমার মধ্যে দর্শকের কাছে কি এক্সপেক্টেড রয়েছে এই কাজটার মধ্যে, যে কারণে দর্শকরা আলাদা করে এক্সাইটেড হবে, সেটা নিয়ে যদি একটু বলো। বেসিক্যালি আমি স্টার্টিং থেকেই বলি, আমি ক্লাস 8 থেকে আমি এডিটিং করতাম ফার্স্টে, ঠিক আছে? আমি পাবজি খেলতাম আর পাবজির ভিডিওগুলো এডিট করে পোস্ট করতাম ইনস্টাগ্রামে। তো তারপর করতে করতে এবার পড়াশোনার দিকে আমি ইনভলভ হয়ে গেলাম আস্তে আস্তে। এবার ইনস্টাগ্রাম দেখতে 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 এবার মনে হলো যে সবাই ফিল্ম মেকিং করছে, আমিও করি। তো তখন থেকে এরকম এডিটিং জার্নি করতে 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 একদিন ক্যামেরা কিনলাম। তো ক্যামেরা কেনার পর ভিডিও করতাম, এডিট করতাম, পোস্ট করতাম, এই করতে করতে মানে অনির্বাণ দারাও দেখতো তখন। তো একদিন হঠাৎ, মানে অনেক বছর বাদে একদিন হঠাৎ আমি অনির্বাণ দাকে নিয়ে থেকে বলি যে অনির্বাণ দা, তোমাদের ফিল্ম তো আমি দেখি, শর্ট ফিল্ম আমার খুব ভালো লাগে, তা আমি কি অ্যাজ আ সিনেমাটোগ্রাফার কাজ করতে পারি? মানে বিটিএস শর্টস নেবো, আমি মেন শর্টস নেবো না, কারণ আমার তখন ক্যামেরা খুব একটা ভালো ছিল না, তখন আমি ইউজ করতাম D5600 নিকনের। তো অনির্বাণ দা বললো, কেন তুই পুরো সিনেমাটোগ্রাফিটা করবি? আমি না কনফিডেন্স পেলাম না, আমি তাই জন্য তখন ব্যাক অফ করেছিলাম। আমার মনে আছে ওই চ্যাটটা আমার এখনো আছে অনির্বাণ দার সাথে। তারপর আমি যখন এটাকে মানে অ্যাজ আ হবি হিসাবে নিলাম পড়াশোনার সাইডে, তো আমি টুকটাক ওয়ার্কস করতাম। তো সেই সব ওয়ার্কস করতাম আর নর্মাল ট্রাভেল ভিডিওস ছাড়তাম। তো সেই সব দেখে অনির্বাণ দা একদিন আমাকে টেস্ট করে, ভাই তোর ভিডিওগুলো আমার ভালো লাগে, তুই কি আমি একটা স্ক্রিপ্ট লিখছি একটা সিনেমার জন্য, তুই কি আমার সাথে কাজ করবি? আমি কিন্তু তোর জন্যই লিখছি, তুই তুই যদি করিস তাহলে আমি কিন্তু লিখবো। এইভাবে অনির্বাণ দা আমাকে পিচ করেছিল। আমি বললাম কেন, হ্যাঁ করতেই পারি, আমারও ভালো লাগবে, ফার্স্ট আমার শর্ট ফিল্ম আমি শুট করব, যদি তুমি আমাকে বলো। তারপর থেকেই মানে আমি রাজি হলাম। দেন অব্যক্তর রেকি স্টার্ট হলো,
লোকেশন পয়েন্টেও গেলাম, আমরা ফার্স্ট ভিজিট করলাম হাওড়ার দিকে। তো সবই মানে পরপর পরপর মানে হয়ে গেল, মানে গড গিফটেড এর মতন। মানে কোনো আজ পর্যন্ত এতগুলো স্টেপস গেছে, কোনোতে মানে বাধা পড়েনি, সবকটাই মানে পর 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 ইজি প্রসেসে হয়ে গেছে, না কিছুটাই হয়নি। তারপর ভিডিওর মধ্যে আমাদের অনেক মানে ফুটেজের কমতি হচ্ছিল, আমার বন্ধুরা হুট করে এগিয়ে চলে এলো, বললো যে ভাই আমি আছি, আমি ড্রোন ফুটেজ দেবো চল। তা তারাও এখানে ইনভলভ, শুধু আমি একা বললে হবে না। তো শিরূপও ইনভলভ, ওরও ক্যামেরা দিয়ে অনেক শর্টস হয়েছে, আমার এরকম মানে সব মিলিয়ে মিশিয়ে আর কি মানে ফুটেজ গুলো উঠেছে। তো ভালোই লাগছে, এক্সট্রাক্ট আর কি বলবো, মানে দর্শকরা দেখলে তাদেরও ভালো লাগবে, মানে খুব সুন্দর লাগবে মানে সিন গুলো দেখে। মানে আমি এজ আ সিনেমাটোগ্রাফার আমার ভিশন দিয়ে আমি ভিজুয়াল আর্টস গুলোকে ক্যাপচার করেছি, এবার বাদ বাকিটা তাদের। আমার মনে হয় খুবই ভালো লাগবে, আমি যা দেখেছি আউটপুট আমার খুব ভালোই লেগেছে। আচ্ছা, এবার আমি অঙ্কিতার কাছে যাচ্ছি। অঙ্কিতার শুনলাম একটা ইম্পর্টেন্ট ভূমিকা রয়েছে এই শর্ট ফিল্মটার পেছনে, কারণ অনির্বাণ এখানে অ্যাক্টর হিসেবেও কাজ করেছে, তার সঙ্গে ডাইরেক্টর হিসেবে কাজ করেছে, দুটো দিক সামলানো খুবই কঠিন ছিল। তো অঙ্কিতা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছে। তো তোমার জার্নিটা নিয়ে যদি কিছু বলো এবং এই প্রজেক্টের সঙ্গে কিভাবে যুক্ত হলে সেটা নিয়ে যদি একটু বলো। আমি রিয়েলিটির সাথে প্রায় শুরু থেকেই আছি, মানে ফর্ম হয়েছিল যখন রিয়েলিটি, তখন থেকেই মানে একটু কয়েক মাস পর থেকেই আছি আর কি। তো প্রত্যেকটা প্রজেক্টের সাথেই কিছু না কিছু ভাবে আমিও যুক্ত থাকি। কখনো অ্যাসিস্ট করি, কখনো ক্রিউতেই থাকি, কখনো প্রোডাকশন হ্যান্ডেল করি, এগুলোই আর কি, মানে করতে করতে শেখা। তো এই প্রজেক্টটাতে খুব মানে কঠিন একটা টাস্ক আমার ছিল, কারণ ম্যাক্সিমাম টাইমে অন স্ক্রিনে ছিল। তো ও যখন স্ক্রিনে থাকছিল তখন পুরোপুরি মানে ক্যামেরার, মানে যেহেতু ডিওপি সৌম্য, এবং সৌম্যকে অ্যাসিস্ট আমাকেই করতে হচ্ছিল যে এই ভাবে নে ওইভাবে নে, বাট অবশ্যই পুরোটাই মানে অনি বলে দিয়েছিল আমাকে, আগে থেকে গাইড করতো যে আমি না এরকম ভাবছি বা এরকম চাইছি। তো সেই থেকেই এই প্রজেক্টে আমার কাজ। এবং যেদিন থেকে অনি স্ক্রিপ্ট লেখা শুরু করেছে, আমরা তো সবাই মিলে বসে স্ক্রিপ্ট রিডিং করেছিলাম, সবটাই করেছিলাম। আমি তো মানে প্রথম স্ক্রিপ্ট শুনেই আমার একটু ইমোশনাল হয়ে গেছিলাম প্রচন্ড, কারণ এটা একটা বন্ধুত্বের গল্প, এবং আমাদের সবার কাছে বন্ধুত্ব ভীষণ প্রিয় একটা জিনিস। এবং মানে এই সিনেমাটা, আমরা সিনেমাটাও করছি বন্ধুরা মিলেই। হ্যাঁ, আমরা বন্ধুরা মিলেই সিনেমাটা করছি। অ্যান্ড এটা যেহেতু একটা ফ্রেন্ডশিপ স্টোরি পুরোপুরি হবে, তো ওই কানেকশনটাও আমাকে খুব ভাবে মানে এন্থু দিয়েছে যে আমি এটার সাথে যেন 100, মানে এটাতে আমি যেন নিজের 100%টা দিতে পারি। তো সেইভাবেই এই সিনেমাতেও কাজ করেছি, এবং যতটা মানে আমার তরফ থেকে যতটা হয় করেছি। এবার আশা করছি দর্শকদের বাকিটা ভালো লাগবে। আচ্ছা, এবার আমি অনির্বাণের কাছেই যাচ্ছি, এবং আমি বলে রাখি আমার চ্যানেলে দেবদার অনেকটা অডিয়েন্স রয়েছে, দেবদার একটা বিরাট ফ্যান বেস আমার চ্যানেলে রয়েছে। তো তাদের জন্য একটা বড় চমক এই শর্ট ফিল্মটাতে রয়েছে, আমি যেটুকু অনির্বাণের সঙ্গে কথা বলে জানতে পারলাম, এবং তারাও এটা শুনে খুব এক্সাইটেড হবে। তো তুমি নিজে একজন দেবদার ফ্যান, তুমি এটা আমাকে বলেছিলে যে দেবদার তুমি বিরাট fan। 100%। তো এই সিনেমায় দেবদাকে কিভাবে ট্রিবিউট দিয়েছো, ওটা নিয়ে যদি একটু অডিয়েন্সকে বল, মানে কি চমক রয়েছে। মানে এই সিনেমায় একটা জিনিস আমি বলতে পারি যে আহ, দুজন ক্যারেক্টার, তারা দুজনেই হচ্ছে দেবের পাগল ফ্যান। এবার আমি যে সময়টাকে দেখাচ্ছি সিনেমায়, দুটো টাইমলাইন, আমি যেহেতু নিনি বলেই দিল দুটো টাইমলাইন আছে সিনেমায়। এর আগের টাইম মানে প্রথম যা টাইমলাইনটা বলা যেত হচ্ছে না। 2012, 13, 14 ওই সময়টা। এবার ওই সময়টা বললে দেবদা মানে আমাদের মানে একদম রক্তে রক্তে মিশে আছে ওই সময়টা। তো সেই জায়গা থেকে মানে আমি চেয়েছিলাম যে অবভিয়াসলি একটা মানুষকে নস্টালজিক করে দেওয়া, এটা তো থাকছেই। তার থেকেও বড় কথা, আমি নিজে যেহেতু বিরাট বড় দেবের ফ্যান, তো দেবকে কোনোভাবে একটা হোমাজ দেওয়া বা ট্রিবিউট দেওয়া যেটাকে বলে, সেই রকম কিছু একটা করতে চেয়েছিলাম। তো সেইখান থেকেই এই দেবের ফ্যান হওয়া বিষয়টা আসে সিনেমায়। এবং এখানে আমাদের একটা সিনেমা হলের সিন আছে যেখানে শিরায় শিরায় রক্ত দেবদার ভক্ত বলে আমরা চেঁচাচ্ছি, প্রতিটা ক্যারেক্টার চেঁচাচ্ছে, এবং দেবদার সিনেমা চলছে হলের স্ক্রিনে, মানে সিনেমা হলের স্ক্রিনে। তো এই আমি মানে এই যে জায়গাটা রিক্রিয়েট করতে পেরেছি, 2013 সালটাকে সিনেমা হলের মাধ্যমে রিক্রিয়েট করতে পেরেছি। আর কতটা করতে পেরেছি সেটা তো অবভিয়াসলি তোমরা দেখবে, তারপর জানাবে অবভিয়াসলি। কিন্তু চেষ্টা করেছি রিক্রিয়েট করার, এবং আমি নিজে খুব স্যাটিসফাইড যে এই জিনিসটাকে আমি দেখাতে পেরেছি। এবং আমি বলবো যে যারা দেবের ফ্যান তারা প্রচন্ড রিলেট করতে পারবে, প্রচন্ড রিলেট করতে পারবে।
আচ্ছা, এবার আমি নিনির কাছে যাচ্ছি। নিনি তো বললে অ্যাক্টিং মানে কেরিয়ার হিসেবে ভাবছে, নানা রকম ট্রাই করছে, কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রি এই মুহূর্তে যদি অবস্থা দেখি, বা আমি বলিউডের সঙ্গে যদি কম্পেয়ার করে দেখি, রিসেন্টলি একটা সিনেমা এসছে, তুমি যে হয়তো জানবে, সাইয়ারা বলে, যেখানে অনিত পান্ডে এবং আহান পান্ডে রীতিমতো লঞ্চ হলো, এবং তাদের নিয়ে আলাদা করে মোহিত আলোচনা সুরি। হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, ইউথদের জন্য বানানো একটা সিনেমা হলো, যেটা ইউথরা দেখার জন্য রীতিমতো এক্সাইটেড, কিন্তু বাংলাতে হচ্ছে না। নতুন স্টার উঠে আসছে না, নতুন অ্যাক্ট্রেস উঠে আসছে না। তো এটা তোমার কাছে কতটা প্রবলেমেটিক বলে মনে হয়, বাংলা ইন্ডাস্ট্রি দিক দিয়ে ভেবে, একজন দর্শক হিসেবে? প্রবলেম্যাটিক বলতে বিষয়টা আমরা যেটা সাইয়ারা দেখেও বুঝতে পারছি, মোহিত সুরি সাইয়ারা দেখে যেটা আমরা বুঝতে পারছি যে আহ, আমার পার্সোনালি সাইয়ারাটা যেটা সিনেমা, অ্যাজ আ সিনেমা সাইয়ারা হ্যাজ এভরিথিং, মানে what a Gen Z film should have. Like it has everything. মানে প্রত্যেকটা মানে একটা আমরা এই রিসেন্ট টাইমে অনেক ফিল্ম যেগুলো সাইয়ারার সাথে রিলিজ হয়েছে বা একটু আগে হয়তো রিলিজ হয়েছে, আমরা দেখতে পেয়েছি তারা কিরকম পিআর স্ট্র্যাটেজি করেছে সারা জায়গায় সব। আই ডোন্ট থিঙ্ক সো পার্সোনালি সাইয়ারা সেটাকে করতে হয়েছে, বাট অ্যাজ সাইয়ারা হ্যাড দ্যাট স্টোরি, হ্যাড দ্যাট স্টাফ ইন ইটসেলফ, অডিয়েন্স নিজেই চলে গেছে। মানে অডিয়েন্সকে কাছে গিয়ে বলতে হয়নি যে তুমি সাইয়ারার পাশে গিয়ে দাঁড়াও, সাইয়ারা নিডস ইউর সাপোর্ট, নো। এটা গিয়ে আলাদা করে অডিয়েন্সের কানে গিয়ে আমাকে বলতে হয়নি, বা ডিরেক্টর বা কোনো কাউকে বলতে হয়নি। এবার বিষয়টা হচ্ছে আমি যদি পার্সোনালি নিজের কথা বলি, গ্রোয়িং আপ আই ওয়াজ আ বিগ আশিকি টু ফ্যান। মানে আশিকি টু দেখে আমি শ্রদ্ধা কাপুর, আদিত্য রয় কাপুরের মানে একদম ডাই হার্ট ফ্যান হয়ে গেছিলাম। মানে লাভ স্টোরি তো এরকমই হবে, মানে একটু প্রবলেম্যাটিক, যাই হোক। তো দেন তারপর মোহিত সুরি সাইয়ারা এলো অনেক বছর পর। আমার মনে হয় বাংলায় এরম সিনেমা হয় না, অনেক কটা কারণ হতে পারে। মানে একটা কারণকে যদি আমরা থুপে দিই ওরম ভাবে খুব ভুল হবে, অনেক কটা কারণ হতে পারে। এবার বাংলায় অডিয়েন্স নেই, এটা খুব ভুল কথা। অডিয়েন্স আছে, বাট একেবারে। অডিয়েন্স হ্যাজ লাইক আ মাইন্ডসেট। সেই মাইন্ডসেটটা চেঞ্জ হতে অনেক সময় লাগবে। এটা আমি যতদিনে ফিচার বানাবো আমার মনে হয় না চেঞ্জ হবে কি হবে না, এখানে হতেও পারে, হলে আমার জন্য ভালো, সবার জন্য ভালো। এবার বিষয়টা হচ্ছে আমাদের এখানের অডিয়েন্সের একটা মাইন্ডসেট হয়ে গেছে যে আমরা অবভিয়াসলি মানে ছোটবেলায় আমরা সবাই সিনেমা দেখতে যেতাম, হট করে সেই অভ্যেসটা বন্ধ হয়ে গেল কেন? সেই বন্ধ হয়ে যাওয়ার পেছনে তো অনেক কারণ রয়েছে। আমরা সবাই জানি যে এরকম আমরা খুব বেসিক যেগুলো চারিদিকে আলোচনা হয় যে হ্যাঁ একটা আমরা সাউথের ফিল্মস গুলোকে আমরা রিমেক করতাম, এই করতাম, তারপর লোকের কাছে স্মার্টফোন এলো, সবাই সব ইজিলি কন্টেন্ট অ্যাভেলেবেল হয়ে গেল। ইভেন তো আমাদের টিভিতে হিন্দি চ্যানেলস গুলোতে সাউথ ইন্ডিয়ান মুভি ডাবড ভার্সনে আসতে লাগলো, আমরা সেগুলো দেখতে লাগলাম। তো যখন আমরা সেম জিনিসটাই হলের টিকিট কেটে দেখছি, তখন ব্যাপারটা খুবই ইনভ্যালিড লাগতে লাগলো। এবার বিষয়টা হচ্ছে বাংলা সিনেমা কি দেখে না? রিসেন্টলি আমার অনেক ফেভারিট সিনেমা আমি বাংলা দেখেছি হলে গিয়ে। তো বাংলা সিনেমার কন্টেন্টটা আমার মনে হচ্ছে আস্তে আস্তে স্ট্রং হচ্ছে। 2-3 বছর আগে যে অবস্থাটা ছিল সেখান থেকে একটু হলেও রিকভার করেছে, বাট সেই রিকভারিটা রিকভারি নয়। মানে আমাদের যদি আমরা যেগুলো প্যান ইন্ডিয়া মুভি রিলিজ হয়, সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যতটা অডিয়েন্স সেই সাউথের মুভি হোক বা হিন্দি মুভি হোক, সেই মুভিগুলোকে যত যেই পরিমাণে যে মাত্রায় অডিয়েন্স দেখে, সেটা বাংলা সিনেমা পার্টিকুলারলি দেখে না। এবার বিষয়টা কি হয়, আমরা খুবই একটা আমরা এটা মানে ভাবে ভাবছি যে হ্যাঁ আমাদের ওয়েস্ট বেঙ্গলের মুভি, আমাদের বেঙ্গল অডিয়েন্স হয়ে দেখতে হবে বেঙ্গলি মুভি। বাট বিষয়টা হয় কি, আমাদের কাছে তো অনেক কন্টেন্ট অ্যাভেলেবেল। এবার আমরা যদি মানে বাঙালি না হয়ে জাস্ট হিউম্যান বিং হয়ে ভাবি, আমি যদি এখন আমার টিভি চালাই, আমার নেটফ্লিক্স অ্যাভেলেবেল আমার কাছে, আমি খুব ইজিলি আমার কাছে সব, আমার বাড়ির পাশে যে আইনক্স বা পিভিআর আছে সেখানে আমার সব ধরনের বাইরের সিনেমা মানে ওয়ার্ল্ড সিনেমা রিলিজ হচ্ছে, আমার কাছে সাউথ ইন্ডিয়ান সিনেমা রিলিজ হচ্ছে, আমার কাছে সব সিনেমা রিলিজ হচ্ছে। এবার অ্যাজ আ হিউম্যান আমার এক্সপেক্টেন্সিটা অনেক বেড়ে যায় যে হ্যাঁ আমার বাংলা আমার মনে হয় যে আচ্ছা আমার ভাষায় এরকম কিছু একটা হোক। এবার ব্যাপারটা যখন হয় যে আমি পাচ্ছি না সেটা, আমার তখন কি আমার বাঙালিয়ানাটা খুব বেশি হয়ে গিয়ে মনে হবে যে হ্যাঁ আমি বাংলা সিনেমাটাই দেখি? মনে হয় না জেনারেলি। তখন মনে হয় যে আচ্ছা মানে
আর আমাদের যে তখন মনে হচ্ছে যে না যাই গিয়ে একটু হিন্দি সিনেমাটা দেখে আসি, যাই মোহিত সুরির সাইয়ারা রিলিজ হয়েছে, ওটার মধ্যে তো খুব আহান পান্ডে একদম বাইক নিয়ে অনিতা কিরম মানে বেঁধে নিয়ে চলে যাচ্ছে, সেটা খুব রোমাঞ্চকর, সবার সেটা মনে হচ্ছে। বাট কারোর এটা মনে হবে না যে আচ্ছা যাই আমার তো একটা বাংলা সিনেমা দেখে যেখানে গল্পটা খুবই মানে কি বলবো স্লাইস অফ লাইফ। আমার পার্সোনালি স্লাইস অফ লাইফ গল্প খুব ভালো লাগে। এবার তার মানে সেটা না যে আমার 5টা বন্ধুরও সেই গল্পটা ভালো লাগবে, হতেই পারে তাদের মাস ফিল্ম ভালো লাগে, মাসে যেটা তৈরি হয় যেটা হলে সবাই দাঁড়িয়ে কান্না কাটি সিটি মারবে সেটা ভালো লাগে। তো সব এবার বিষয়টা হচ্ছে সবারই মানে জেনারেলি আমি যেটা এতদিন আমার অবজারভেশনে দেখেছি মোস্ট অফ দ্য পিপলের সেটাই ভালো লাগে, আর সেটাই ইজ এন্টারটেনমেন্ট। মানে সিনেমা ইজ অল অ্যাবাউট এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট, ঠিক আছে? তো এবার এন্টারটেনমেন্টটা হয়তো আমার মনে হয় বাংলা সিনেমা কোথাও গিয়ে ল্যাক করছে। এবার রিসেন্টলি অনেক ভালো ভালো সিনেমা এসেছে, যেই সিনেমাগুলো আমি হলে গিয়ে দেখেছি আমার মনে হয়েছে খুব ভালো হয়েছে, মানে বিগত কিছু বছরের তুলনায় অনেক ভালো হয়েছে, আর আশা আছে অনেক ভালো করবে। এবার অডিয়েন্সও এতদিন মানে অতটা ডিরেক্ট ছিল না যে তারা কি দেখতে চাইছে। এবার অডিয়েন্স যখন ডিরেক্ট হচ্ছে তাদের ডিমান্ডস নিয়ে যে হ্যাঁ আমি সিনেমার পর্দায় এটা দেখতে চাইছি, এবার সিনেমা ইজ লাইক লার্জার দ্যান লাইফ। এবার আমি যেটা মানে ফোনে দেখতে পছন্দ করছি সেটা মানে আমি ওই টেলিসোপ ড্রামা গিয়ে তো আমি সিনেমা হলে দেখবো না, সিনেমা হলে আমাকে সিনেমা দেখাতে হবে, উইচ হ্যাজ টু বি আ সিনেমা আ ফিল্ম। তো সেটা বাংলাতে যদি আরো মানে আস্তে আস্তে স্কেল আপ অবভিয়াসলি করতে হবে, এক পায়ে কেউ মানে আকাশে উঠে যেতে পারবে না, সিঁড়ি দিয়ে উঠতে হবে। তো সেটা আস্তে আস্তে হলে আই গেস আমাদের সাইয়ারা কেন আরো অনেক বেটার কিছু হবে, আরো মানে মানে খুবই ইউনিক হবে, যেটা আমাদের নিজের স্টোরি হবে, কোনো কপি হবে না। কারোর হতে পারে আমাদের নিজস্বতা থাকবে, আর সেটা হয়তো মাসের কাছে পৌঁছাবে। তো সেরকম কিছু যদি আমরা বানাতে পারি, ইচ্ছে আছে, অডিয়েন্স তো অবভিয়াসলি আছে, অডিয়েন্স আগেও ছিল এখনো আছে। আমার মনে হয় ইভেন তো ইফ আই সে অডিয়েন্স তো আগে আমাদের বাংলা সিনেমা অনেক বেশি দেখতো। আমি কোন সিনেমা ছেড়ে কোন সিনেমার নাম নেব, মানে আগে হল ভরে যেত, বেদের মেয়ে জ্যোৎস্না এইসব সিনেমা মানে ভরে যাচ্ছে, মানে দেবদাস সিনেমা আমি আমি ছোটবেলা থেকে গ্রোয়িং আপ আমি খুব বলতাম বড় হয়ে দেবকে বিয়ে করবো, মানে সেটা হয়তো সবাই করেছে, ঠিক আছে? আমার এজ গ্রুপে যারা আছে আমি সবাইকে চিনতাম, আমি সিনিয়রদের দেখতাম মানে দেব দেব বলে পাগল। আমার বাড়ির ওখানে যখন দেব গেছিল আমার টিউশন ছিল, আমি বাড়িতে কান্নাকাটি লাগিয়ে দিয়েছি না দেবকে দেখতে যাবো টিউশন যাব না, মানে আমি খুব মানে পড়তে ভালোবাসতাম, তাও আমি বলছি আমি দেবকে দেখতে যাবো আমি টিউশন যাবো না। তো এতটা দেবের ক্রেজ ছিল, বা আমার দিদিরা জিতের ফ্যান ছিল, সবার ফ্যান ছিল, তো এই স্টারডামটা ছিল। বিষয়টা হচ্ছে এখন স্টারডামের জন্য স্টারও দরকার, এবার স্টারের জন্য সেই গল্পটা দরকার, মানে স্টার তো কেউ হট করে হয়ে যাবে না। তো অডিয়েন্সের কাছে ডিরেক্টরদের বা পুরো ফিল্ম এটার্নিটির একটা এমন গল্প দিতে হবে, আহান পান্ডে একটা সিনেমা করে যদি স্টার হয়ে যেতে পারে, তাহলে সেরকম গল্প দিয়ে যে কেউ মানে একটা মানে ভালো গল্পর সাহায্যে স্টার হতে পারবে, অডিয়েন্সের ভালোবাসাটা পেতে পারবে। তো সেরকম গল্প দরকার, গল্প অবভিয়াসলি আছে, চান্স দরকার। তো আশা করি হবে, আর বলতে লাগলে বলতেই থাকবো। তো এটাই বিষয়। তুমি খুব ভালো বক্তব্য রাখলে, তোমার প্রত্যেকটা কথা খুবই গ্রহণযোগ্য। আর এবার আমি অনির্বাণের কাছেই যাচ্ছি। অনির্বাণের কাছে এই প্রশ্নটা করতেছি, এবং অনেক ধরে মানে প্রশ্নটা মাথার মধ্যে ঘুরে, যে শর্ট ফিল্মের ক্ষেত্রে স্ট্রাগল জিনিসটা মানে ওতপ্রোতভাবে কোথাও গিয়ে জড়িত। কারণ মানুষ ইউটিউবে ধরো ফ্রিতে দেখছে, আর এদিকে তোমাদেরকে অনেকটা স্ট্রাগল করে নিজেদের মতো করে বাজেট খরচ করে একটা জিনিস বানাতে হচ্ছে। তো এটা কি মানে কতটা ডিফিকাল্ট, মানে এই যে জার্নিটা সেটা নিয়ে যদি একটু বলো, যে এতটা স্ট্রাগল করে যে কাজ করা সেটা নিয়ে যদি বলো। এইটা এইটা বলবো যে খুবই ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। তার কারণ হচ্ছে আহ, আমরা প্রত্যেকেই মানে এখানে যারা যারা রয়েছে প্রত্যেকেই কেউ চাকরি করে, কেউ বিজনেস করে, কেউ অন্য প্রফেশনের সাথে যুক্ত। এবার এখানে কি হয়, যখন আমরা ফ্রি টাইমটা পাচ্ছি সেই ফ্রি টাইমটায় আমরা এই কাজগুলো করার চেষ্টা করছি। এবং আমার যদি ব্যক্তিগতভাবে আমার কথা বলি, আমার প্যাশন এটাই, আমি ছবি বানাবো, আমি সিনেমা বানাবো। এবং সিনেমা মানে কিন্তু সিনেমা ওই ভার্টিক্যাল সিরিজ এখন যেগুলো খুব মানে চল উঠছে দেখছি, খুব ফেমাস হওয়ার যেগুলো আর কি দরজা, সেইগুলো নয়, একদম সিনেমা 16:9 যেই রেশিও, সেই রেশিওতে সিনেমা। তো সেইটা বানানোর জন্য কিন্তু অনেক খাটনি খাটতে হয়। এবং আমাদের মতো জায়গায় দাঁড়িয়ে, আমাদের যেহেতু কেউ চেনে না, আমি একটা গল্প মানুষকে বলতে চাই,
সেটা এখানে যে কেউ বলতে পারে। আজকে নিনি পরবর্তীকালে ডিরেক্টর হবে বা এখন ডিরেক্ট করছে, ও তো কিছু ওর কিছু গল্প আছে সেটা মানুষকে বলতে চায়, এটাই তো মানে ফান্ডা। এবার সেটা করার জন্য সিনেমা বানানো হচ্ছে একটা প্রচন্ড কস্টলি একটা মিডিয়াম, সেখানে টাকা খরচা হবেই। আর আমি যদি ব্যাপারটাকে সিনেমাটিক করতে যাই বা সিনেমাটিক করতে চাই, সেখানে আরো বেশি টাকা খরচা হবে। তো সেক্ষেত্রে প্রথম দিকে আমরা কি করতাম, নিজেদের পকেট মানি দিয়ে, পকেট মানিটাকে বাঁচিয়ে বা যত টাকা স্যালারি পাচ্ছি তার কিছুটা অংশ বার করে সেটাকে জমিয়ে একটা ছবি বানাতাম। তো সেইটা খুবই কষ্টকর হয় যখন আমি কিন্তু এইটা সিনেমাটা ইউটিউবে রিলিজ করে কোনো বেনিফিট পাচ্ছি না বা কোনো টাকা ফেরত পাচ্ছি না। যে আমি আজকে একটা ধরো একটা সিনেমা বানালাম হলের জন্য, সেখানে টিকিট কেটে লোকে দেখতে গেল, সেই টিকিট কাটার প্রাইসটা আমরা পাচ্ছি, আমরা কিছুটা অংশ হলেও পাচ্ছি, কিন্তু ইউটিউবটা যেহেতু ফ্রি পুরোপুরি, সেখান থেকে আমরা কিছুই পাচ্ছি না। আমরা কি পাচ্ছি? মানুষের ভালোবাসা। এই মানুষের ভালোবাসা, মানুষ আজকে আমাদের আগের যে শর্ট ফিল্মটা ছিল অসময়, সেই অসময় শর্ট ফিল্মটা 10,000 মানুষ দেখেছে, যেটা আমি তো কখনোই এক্সপেক্ট করতে পারিনি যে 10,000 মানুষ আমাদের ছবি দেখতে পারে। আজকে সেটার ভিউজ 10,000। এবার এই 10,000 মানুষ যেই দেখছে, আমি যদি 10,000 মানুষটাকে ফিজিক্যালি ভাবি যে 10,000 মানুষ ফিজিক্যালি আমার সামনে থাকলে কতগুলো মানুষ হয়, এইটা ভাবার পর আমি স্যাটিসফাইড হই যে না, আমি হয়তো একটা ফ্রি প্ল্যাটফর্মের জন্য ছবি বানাচ্ছি, হয়তো ফ্রিতে আমার ছবি লোকে দেখছে, কেন আমার ছবি লোকে টাকা দিয়ে দেখবে? সেটাও তো একটা প্রশ্ন। ফ্রিতে আমার ছবি দেখছে, কিন্তু এতগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছে, এতগুলো মানুষ আমাদেরকে দেখছে, আমার গল্প দেখছে, আমার আর্টওয়ার্ক দেখছে, এইখানেই মেন স্যাটিসফ্যাকশনটা। এই স্যাটিসফ্যাকশনটা পাই বলেই এই কাজগুলো আরো বেশি করে করতে পারি। আর তোমার কাছে আরেকটা কোশ্চেনও করছি, আমি যেহেতু শুনলাম যে এমন এমন কিছু লোকেশনে শুট করেছো যেখানে বড় বড় টিমের মানে যারা আর কি রয়েছে তারা অনেক সময় পারমিশন পায় না, তো সেইটা হ্যাঁ, কিভাবে করলে, সেই যে জিনিসটা কিভাবে সম্ভব হলো সেটা নিয়ে যদি একটু বলো। এবার এখানে কি হয়েছে, আমাদের টিমটা যেহেতু খুবই ছোট ছিল, আমরা তো ওরকম ক্রিউ টিম বা আমাদের ভ্যান বা সিকিউরিটি ওসব তো কিছু ছিল না। তো আমরা মল্লিকঘাট জানোই কত একটা বিজি জায়গা, এবং মল্লিকঘাট বলো বা হাওড়া ফুল মার্কেট ফ্লাওয়ার মার্কেট বলো, প্রচন্ড বিজি জায়গা। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ওই গুটি কয়েক লোক মিলে মানে প্রচন্ড স্ট্রাগল করে শুটটা করেছি, প্রচন্ড স্ট্রাগল। মানে আমি ধরো ডিরেক্টও করছি, আমি অভিনয়ও করছি, আবার আমি একটা লোক ক্যামেরায় হঠাৎ ঢুকে গেল, তাকে সরাচ্ছি আমিই করছি, কিন্তু আবার সৌম্য ধরো ক্যামেরা করছে, সেই ক্যামেরাটা করতে করতে একটা লোক ক্যামেরার সামনে চলে আসছে, ওই লোকটাকে হাত দেখাচ্ছে, আরে দাদা 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 দাঁড়াও দাঁড়াও, আমি শট নিচ্ছি। এই জিনিসটা কিন্তু আমি বলবো, এই যে এখানে মানুষগুলো বসে রয়েছে, আরো কিছু মানুষ রয়েছে যাদের নাম না বললেই নয়, সেটা হচ্ছে জোজো, রিতম, ন্যানো, প্রিয়াঙ্কা, এরা যে রয়েছে, অঙ্কিতা, তিন্নি দিয়ে তিন্নি, দিয়া, এরাও আমাদের পুরো টিমে ছিল। তো এই যে আমরা এই 10-11 জন লোক মিলে যেই কাজটা ওই লাইভ লোকেশন গুলোতে করেছি, আমি খুব চিন্তায় ছিলাম লাইভ লোকেশনে শুট করাটা নিয়ে, আমি খুবই চিন্তায় ছিলাম। আমি যখন গল্পে লিখছিলাম যে আমরা মল্লিক ঘাটে শুট করব, একটা পুরো দিনের একটা পুরো দিনের জার্নি মল্লিক ঘাটে শুট করব, এবং সেখানে ডায়লগসও রয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে আমরা সিঙ্ক সাউন্ডে শুট করছি পুরোপুরি, পরবর্তীকালে আমরা কিন্তু ডাবিং করব না। তো কতটা ক্রিটিক্যাল এবং কতটা চ্যালেঞ্জিং জায়গাটা ছিল আমাদের ওই লাইভ লোকেশনটায়। তারপর তো আমরা ঘরে চলে এসেছি, ঘরে যেগুলো ইনডোর শুট সেগুলো তো হয়েছেই, সেটা অতটা অসুবিধা হয়নি, কিন্তু লাইভ লোকেশনটা খুবই চাপের ছিল, কারণ আমরা ওই 10-11 জন মতো লোক ছিলাম। এবং আমি অভিনয় করছি বলে যে আমি শুধু অভিনয়ই করছি এমন নয়, আমি লোকও সামলাচ্ছি, আবার ও ক্যামেরা করছে বলে শুধু ক্যামেরা নয়, ও লোক সামলাচ্ছে, আশেপাশের লোকে যাতে বেশি কথা না বলে। আবার সেই সময় প্রি ওয়েডিং শুট হচ্ছে প্রচুর, আমরা শুট করেছিলাম ফেব্রুয়ারি মাসে, প্রি ওয়েডিং শুটও প্রচুর হচ্ছে সেই সময়, ফ্লাওয়ার মার্কেট বা ওই মল্লিক ঘাটের ওই জায়গাটায়, স্পেসিফিক একটা জায়গা আছে ওই জায়গাটায়। তো সবকিছু সামলে এটা খুবই কঠিন, কিন্তু এটাই ফান্ডা যে দর্শক যখন সিনেমাটা দেখবে তখন বিন্দু মাত্র কিছু টের পাবে না, মনে হবে যেন হ্যাঁ কি সুইফটলি ওটা শুট করেছে, এই তো সুন্দর দেখতে লাগছে। এইটাই তো সিনেমার ফান্ডা। তো এবার আমরা ইন্টারভিউর একদম শেষের দিকে, আমি একদম শেষে শুভঙ্কর, শ্রীরূপ এবং সৌম্যর কাছে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য বলবো। প্রথমে আমি শুভঙ্করের কাছে যাচ্ছি।
দর্শকদের উদ্দেশ্যে একটাই, আপনারা রিয়ালিটিতে আমাদের পরবর্তী শর্ট ফিল্ম আসছে অব্যক্ত, দেখুন। গল্পটা খুবই অন্যরকম লাগবে আপনাদের। একটা নতুন ভাবে তৈরি করা একটা গল্প, একটা নতুন জিনিস, কিছু নস্টালজিয়া আছে, কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আছে, দারুণ দারুণ কিছু জায়গায় আমরা শুট করেছি, সেই জিনিসগুলো আছে। অল ওভার একটা কম্প্যাক্ট গল্প, দারুণ লাগবে দেখতে। সবাই মিলে দেখুন। পরিবার মিলে তো অবশ্যই দেখবেন, কিন্তু আলাদা আলাদা ডিভাইস দিয়ে দেখুন। শ্রীরূপ, হ্যাঁ, আহ, আমি দর্শকদের জন্য একটাই কথা বলবো যে আম, মানে আমি যেহেতু পুরো মিউজিক পার্টটা সামলেছি, সেহেতু আশা করি সবার কাছে ইমোশনটা গিয়ে পৌঁছে যাবে। সেটাই আমার একমাত্র উদ্দেশ্য ছিল, যাতে সিনেমার যে অ্যাকচুয়াল ইমোশনটা সেটা সবার কাছে পৌঁছে যাক সাউন্ডের মাধ্যমে। তো আশা করি সবার ভালো লাগবে এবং সবাই একটু মন দিয়ে দেখবেন, তাহলে এই যে প্রত্যেকটা জিনিসে এই সিনেমাটার মধ্যে না অনেক ধরনের ফ্লেভার আছে, রাগ আছে, অভিমান আছে, দুঃখ আছে, অনেক কিছুই আছে। তো সেই এক একটা এলিমেন্টস কে একটু মন দিয়ে দেখলে ভেতরে ওটা অটোমেটিক ঢুকে যাবে। তো সবাইকে বলবো যাতে দেখার জন্য একটু ধৈর্য ধরে দেখার জন্য, কারণ এটা 40 মিনিটের একটা শর্ট ফিল্ম। তো একটু ধৈর্য ধরে সবাইকে দেখতে বলবো, ভালো লাগবে। সৌম? আমি বলবো যে গল্পটা অর্ধেক নয়, পুরোটা দেখতে, কারণ এটা দুটো বন্ধুর গল্প আর খুব রিলেটেড, সবাই নিজের লাইফে রিলেট করতে পারবে, সেই জন্যই পুরোটা দেখবে। আর সবাই এখানে হার্ডওয়ার্ক করেছে, তার তার একটা বোঝা যাবে ওখানে। আর অ্যাজ আ ভিজুয়াল আর্টিস্ট আমি চেষ্টা করেছি যতটা কিছু করার। তো যেদিনকে পোস্ট হবে সেদিনকে সবাই দেখবে, ভালো করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর একদম ফুল পাওয়ার। অঙ্কিতা, তোমার যদি বক্তব্য বলো দর্শকদের উদ্দেশ্যে। হ্যাঁ, আমিও তাই বলবো যে সবাই সিনেমাটা যেন দেখে। মানে অনেকে মিলে একসাথেই দেখুক, কিন্তু আলাদা আলাদা, যেমন শুভঙ্কর বলে, আলাদা আলাদা ডিভাইস থেকে দেখুক, কারণ আমাদের কাছে ভিউজটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো আমরা মানে ওইটাতে এন্থু পাবো যে লাইক 4 জন দেখলেও তাতে মানে 4 জন এক্সট্রা করে যেন দেখে, মানে একজনই একটা ডিভাইসই 4 জন দেখে নিল, তখন তো সেটা আমরা বুঝবো কি একজন দেখেছে। তো এই 4 জন যদি দেখে সেটা আমাদের কাছে খুব একটা বড় পাওয়া। এবং অবশ্যই চাইবো যে তোমরা যারা দেখবে এবং রিলেট করতে পারবে তারা যেন সবাইকে শেয়ার করো, মানে তোমার যা কাছের বন্ধুরা আছে, বাবা মা, ফ্যামিলি, সবাইকে শেয়ার করো। গল্পটা নিয়ে বলো, তাদের সাথে আলোচনা করো যে মানে কি আমাদের যে ইনপুটটা সেটা সেটা নিয়ে ডিসকাস করো, এবং নিজেদের মধ্যে যদি কোনো সমস্যা বা কিছু কোনোদিনও থেকে থাকে সেগুলো মিটিয়ে নাও। অ্যান্ড এটাই বলবো যে সবাই ভালোভাবে সিনেমাটা দেখো এবং আমাদেরকে সবসময় জানিও যে কেমন লাগলো। আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা খুবই বলা দরকার, সেটা হচ্ছে আমরাই প্রথম যারা ক্রাউড ফান্ডিং করে এইভাবে শর্ট ফিল্মটা বানাচ্ছি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। এবং এখানে 26 জন আছে, 26 জন মানুষ কন্ট্রিবিউট করেছে, এবং সেই কন্ট্রিবিউশনের টাকা দিয়েই কিন্তু আমরা এই ছবিটা বানিয়েছি, এবং এই ছবিটাকে একটা বিশেষ নাম দিয়েছি, সেটা হচ্ছে আ পিপল পাওয়ার্ড শর্ট ফিল্ম। এখানে আমরা প্রেজেন্স বা প্রোডাকশন ওরম ভাবে সেইভাবে কিছু দিচ্ছি না, আমরা নাম দিয়েছি আ পিপল পাওয়ার্ড শর্ট ফিল্ম। মানে মানুষের সাহায্যেই মানুষের জন্য আমরা এই জিনিসটা তৈরি করেছি, শর্ট ফিল্মটা তৈরি করেছি। তো এটাই বলার, আমাদের ছবিটা খুব শীঘ্রই আসছে, সবাই যেন দেখে, তোমাদের জন্যই, সবার জন্য বানানো। সবাই দেখো এবং আমাদের জানিও ফিডব্যাক কেমন লাগলো, কমেন্ট করে জানিও। নিরি, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? নিরি, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাও মানে এই কাজটা নিয়ে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ভয়েসটা খুব ব্রেক করছিল, সো সরি। হ্যাঁ, অবভিয়াসলি বলতে চাই আমাদের সবাই খুব, আমরা এটা ভালোবেসে বানিয়েছে, আমার থেকে তো অনেক ভালোবেসে ওরা বানিয়েছে, আমি তো জাস্ট কটা দিন গিয়ে শুট করে এসেছি, কিন্তু আমার থেকে অনেক বেশি পরিশ্রম, অনেক বেশি ভালোবাসা, অনেক বেশি যত্ন সহকারে ওরা কাজটাকে বানিয়েছে। তো আপনারা যদি কাজটা দেখেন আমাদের সবার ভালো লাগবে। এই যে 26 জন, এখনই জাস্ট অনির্বাণ বললো, সরি, অনির্বাণ বলল যে 26 জন ফান্ড করেছে,
তাদেরও ভালো লাগবে, তাদের ভালো লাগা সবার ভালো লাগা, তো সেটা যাতে আপনারা একটু রাখেন, আর এই আর কি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে এতটা টাইম দেওয়ার জন্য। খুব ভালো লাগলো কথা বলে। আমিও আমার দিক থেকে যতটা পারি পাশে থাকার চেষ্টা করব। অবশ্যই শর্ট ফিল্মটা দেখবো এবং সব দর্শকদের অনুরোধ করব দেখার জন্য। এটাই বলার। ভালো থেকো সবাই, এইভাবেই কাজ করতে থাকো এবং প্রত্যেকে নিজেদের লাইফে অনেক বড় হও। এটাই বলার। ভালো থেকো। নমস্কার। বাই। টাটা টাটা এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং।